অনেক আগের কথা। এক গ্রামে উসমান নামের এক গরিব ধোপা থাকত, কিন্তু সে তার সততার জন্য পুরো গ্রামে জানা যেত। একদিন বাদশাহ তার সততার গল্প শুনল এবং তাকে তার দরবারে ডেকে পাঠাল। বাদশাহ বলল, উসমান, আমরা তোমার সততা এবং পরিশ্রমের কথা অনেক শুনেছি। আমরা চাই যে আজ থেকে তুমি আমাদের স্ত্রী সন্তানের কাপড় তুমি ধুয়ে দাও। উসমান বলল, বাদশাহ সালামত, এ তো আমার কপাল। আমি আপনার এই কাজ পুরো লগ্ন দিয়ে করব। বাদশাহ বলল, আমাদের তোমার থেকে এটাই আশা। মনে রেখো, এই মহলের সততারই সম্মান হয়। তোমার মতো লোকেরাই এই রাজ্যের আসল শক্তি। উসমান বলল, ঠিক আছে বাদশাহ সালামত, আমি আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। আপনি আমার মতো গরিবের ওপর ভরসা করেছেন, আমি আমার জীবন দিয়ে আপনার এই ভরসা ভাঙতে দেব না। এখন উসমান প্রতিদিন বাদশার স্ত্রী সন্তানের কাপড় ধুত এবং নিজের জীবন যাপন করত। একদিন যখন সে মহলের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার সামনে এক সোনালী হরিণের বাচ্চা ঝোপের মধ্যে পড়েছিল। সেটা যন্ত্রণায় কাঁদছিল। উসমান দেখে বলল, আরে, এত সুন্দর হরিণের বাচ্চা এখানে একা কি করছে? মনে হয় খুব তেষ্টা পেয়েছে। আরে, কার নজর লেগে গেল তোমার? তুমি এত সুন্দর, তোমার মা কোথায়? উসমান দৌড়ে কাছের তালাব থেকে পানি এনে বাচ্চাকে খাওয়ালো। পানি খেয়ে হরিণের বাচ্চায় একটু জীবন এলো। হরিণ বলল, তোমার অনেক অনেক ধন্যবাদ ভালো মানুষ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উসমান অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? এ তো বড় অবাকের কথা। এক হরিণের বাচ্চা মানুষের ভাষায় কিভাবে কথা বলতে পারে? ভালো, এটা কিভাবে হতে পারে? হরিণ বলল, যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি আজ মরে যেতাম। ভালো করেছ তুমি আমাকে বাঁচিয়ে। উসমান বলল, আরে, শব্দ ঠিক আছে, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? হরিণ বলল, আমি আমার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অনেক দিন ধরে খেয়ে পানি না পেয়ে ঘুরছিলাম। দুর্বলতার কারণে এখন আমার চলতেও পারছি না। আমি খুব ভয় পেয়ে গেছি। উসমান বলল, এ তো খুব খারাপ হয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। যতক্ষণ না তুমি সুস্থ হয়ে যাও, আমি তোমার যত্ন নেব, ঠিক আছে না? হরিণ বলল, তুমি সত্যিই খুব ভালো। যদি তুমি আমার দেখাশোনা করো, তাহলে আমি একদিন তোমার সাহায্য অবশ্যই করব। উসমান বলল, আরে, সাহায্যের কথা ছাড়ো। এটা বলো, আমি তোমাকে কোথায় রাখব? যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে ধরে নিয়ে যাবে। হরিণ বলল, তুমি আমাকে এই ঝোপের পিছনে লুকিয়ে দাও, কেউ আমাকে এখানে দেখতে পাবে না। উসমান বলল, ঠিক আছে, কিন্তু তুমি খাওয়া পানির জন্য কোথায় যাবে? তুমি তো খুব দুর্বল। হরিণ বলল, যদি তুমি প্রতিদিন আমার জন্য একটু খাবার এবং পানি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার এই উপকার কখনো ভুলব না, এবং এক না একদিন তোমার সাহায্য অবশ্যই করব। উসমান বলল, আরে, এতে উপকারের কি কথা? আমি এখন রাজার মহলে কাজ করি। আমি তোমার জন্য মহলের বাগান থেকে নরম পাতা এবং পানি নিয়ে আসব। হরিণ নরম সুরে বলল, তোমার মন খুব বড় উসমান, তুমি আমার জন্য এত ঝুঁকি নেবে? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে, বন্ধুর জন্য এত তো করতেই পারি না। তুমি চিন্তা করো না, আমি কাউকে জানতে দেব না। এখন আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি নিজের যত্ন নিও। সেদিন উসমান মহলে অনেক পরিশ্রম করে কাজ করল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে রাজার বাগান থেকে কিছু নরম পাতা ছিঁড়ে নিল এবং ঘড়ি থেকে পানি ভরল। তখন এক সৈনিক তাকে দেখে ফেলল। সৈনিক বলল, থামো থামো, তুমি এই পাতাগুলো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো না রাজার বাগান থেকে চুরি করার শাস্তি মৃত্যু? উসমান ভয় পেয়ে গেল। সে সৈনিকের পায়ে পড়ে গেল। সৈনিক, জি, আমাকে মাফ করে দাও, আমি চুরি করিনি। এই পাতাগুলো তো আমি এক ভুকা হরিণের বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি। সৈনিক বলল, আরে, বকবক বন্ধ করো। আমি মন্ত্রীজিকেও বলবো, সে তোমাকে জেলে পাঠাবে, তোমার চামড়া ছিঁড়ে নেবে, খেয়াল রেখো। উসমান বলল, না, এমন করো না, আমার রুজিরুটি কেড়ে নেবে। আপনি যা বলবেন আমি সেটা করার জন্য প্রস্তুত। আমার ওপর দয়া করুন। সৈনিকের মনে লোভ এলো। সে বলল, হ্যাঁ, ঠিক আছে, যদি তুমি চাও যে আমি কাউকে কিছু না বলি, তাহলে তোমাকে প্রতিদিন আমাকে একটি রূপোর সিক্কা দিতে হবে। উসমান অবাক হয়ে বলল, একটি রূপোর সিক্কা? কিন্তু সৈনিকজি, আমি তো গরিব ধোপা, এত টাকা কোথা থেকে আনব? সৈনিক বলল, এটা তোমাকে ভাবতে হবে। সিক্কা দেবে নাকি জেলে যাবে, সিদ্ধান্ত তোমার। বিনা পয়সায় এই দুনিয়ায় কিছু পাওয়া যায় না। উসমান বলল, ঠিক আছে সৈনিকজি, আমি আপনাকে প্রতিদিন রূপোর সিক্কা আনব। এই নিন আজকের সিক্কা। তারপর সৈনিক বলল, মনে রেখো, এই কথা কাউকে জানানো যাবে না, না হলে তোমার ভালো হবে না। সেদিন থেকে উসমান প্রতিদিন সেই সৈনিককে একটি রূপোর সিক্কা দিত এবং হরিণের বাচ্চার জন্য পাতা এবং পানি নিয়ে যেত। নাও আমার বন্ধু, এটা খেয়ে নাও,
ভুকা হয়ে থেকো না। হরিণ নরম সুরে বলল, উসমান, তুমি আমার জন্য অনেক পরিশ্রম করো। আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করব? তুমি প্রতিদিন এত চিন্তিত দেখাও। উসমান বলল, আরে আমার প্রিয় হরিণ, ঋণের কথা বলো না বন্ধু, শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার সুখে আমার সুখ, আমি একদম চিন্তিত নই। দেখতে দেখতে অনেক সপ্তাহ কেটে গেল। উসমানের সব জমাপুঁজি শেষ হয়ে যেতে লাগল। একদিন সে সাহস করে সৈনিককে বলল, সৈনিকজি, এখন আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, আমি আপনাকে আর সিক্কা দিতে পারব না। এখন আমি হরিণের বাচ্চার জন্য জঙ্গল থেকে পাতা নিয়ে আসব এবং কি করতে পারি? সৈনিক বলল, আরে তুমি মিথ্যে বলছো, যতদিন তোমার কাজ ছিল ততদিন মহল থেকে পাতা নিয়ে যেতে, এখন বাহানা বানাচ্ছ। থামো, আমি এক্ষুনি মন্ত্রীজিকে তোমার অভিযোগ করব। উসমান ভয়ে বলল, না সৈনিকজি, খোদার জন্য এমন করো না, আমার কথা তো বুঝো। সৈনিক বলল, আরে এই নাটক বানানো বন্ধ করো, থামো, তোর তো ভালো হবে না। সৈনিক সোজা মন্ত্রীর কাছে গেল এবং সব কথা বাড়িয়ে বলে দিল। মন্ত্রী তুরন্ত সেখানে এসে পৌঁছালো। সেখানে পৌঁছে মন্ত্রী রাগে বলল, তোমার এত সাহস, তুমি রাজার বাগান থেকে চুরি করো? আমরা তোমাদের দুজনকে জেলে বন্দি করব। উসমান মন্ত্রীর পায়ে পড়ে গেল। মন্ত্রীজি, আমার থেকে ভুল হয়ে গেছে, কিন্তু আমি এটা জেনে শুনে করিনি। আমি শুধু কয়েকটা পাতা নিয়েছিলাম এক বেজুবান প্রাণীর জন্য। এখন আপনিই বলুন, এতে ভুল কি? মন্ত্রী বলল, চুপ করো। যদি জেলে না যেতে চাও, তাহলে যা তুমি সৈনিককে দিতে সেটার দ্বিগুণ অর্থাৎ রূপোর 2টি সিক্কা প্রতিদিন আমাকে দিতে হবে। উসমান বলল, মন্ত্রীজি, আমার কাছে তো কিছুই বাকি নেই, আমি এত টাকা কোথা থেকে আনবো? কোথা থেকে আনবো আমি এত সব ধন? মন্ত্রী বলল, এটা আমি জানি না, কাল থেকে আমাকে 2টি সিক্কা চাই, না হলে পরিণাম পুরো হবে। এবং হ্যাঁ, সৈনিককেও তার অংশ দিতে থাকো। এখন উসমান খুব চিন্তিত হয়ে থাকত। সে যেমন তেমন করে মন্ত্রীকে টাকা দিত। তার দুঃখ হরিণের বাচ্চা থেকে লুকানো যায়নি। হরিণ বলল, তুমি এত দুঃখী কেন থাকো উসমান? কোনো কথা আছে যা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ? তোমার চোখ বলছে যে তুমি খুব বড় চিন্তায় আছো। আমাকে তোমার বন্ধু মনে করো, তাহলে সত্যি সত্যি বলো। আমি তোমাকে আর চিন্তিত করতে চাই না বন্ধু। আমার থেকে যতটা সাহায্য হয় আমি করব। আসল বন্ধু সেই যে দুঃখের সাথে দেয়। বলো আমাকে, কি কথা? হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি। তখন উসমান বলল, বন্ধু, আমাকে মাফ করে দাও। এখন পর্যন্ত আমার থেকে যা হয়েছে আমি করেছিলাম, কিন্তু আজ আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারবো না। আমার কাছে মন্ত্রী এবং সৈনিককে দেওয়ার জন্য টাকা নেই। হরিণ অবাক হয়ে বলল, কি? তুমি আমার খাবারের জন্য টাকা দিতে? আমাকে মাফ করে দাও উসমান, আমি কখনো এটা জানার চেষ্টা করিনি যে তুমি আমার জন্য এত দুঃখ সহ্য করছো। উসমান বলল, আরে না বন্ধু, তুমি দুঃখী হয়েও না, তোমার কোনো ভুল নেই। আমি তো শুধু এটা ভেবে চিন্তিত ছিলাম যে তোমার পেট কিভাবে ভরবে। হরিণ বলল, এখন তোমাকে চিন্তিত হওয়ার দরকার নেই উসমান, আমি এখন বড় এবং শক্তিশালী হয়ে গেছি। আমি জঙ্গলে নিজের খাবার নিজে খুঁজে নিতে পারি। উসমান বলল, আরে বাহ, এ তো খুব ভালো কথা, চলো এখন আমি চলি। হরিণ বলল, থামো উসমান, থামো, তুমি আমার অনেক সাহায্য করেছ। এখন আমার পালা, আমি তোমার গরিবী চিরকালের জন্য দূর করে দেব। উসমান অবাক হয়ে বলল, সেটা কিভাবে? তোমার কাছে কোনো ধনভাণ্ডার আছে নাকি? হরিণ বলল, আমি তোমার জন্য এক জাদুকরি গাছ নিয়ে এসেছি, এটা সোনার গাছ। উসমান অবাক হয়ে সেই চকচকে ছোট গাছটাকে দেখল এবং বলল, আরে বাপরে, সোনার গাছ! এটা তোমাকে কোথা থেকে পেলে? এ তো সত্যি সোনার মতো চকচক করছে, আমি কি স্বপ্ন দেখছি? হরিণ বলল, এটা তোমার সততার ফল উসমান। প্রকৃতিও সত্যি লোকদের সাথে থাকে। যখন তুমি এটা লাগাবে তখন এটা বড় হয়ে তোমাকে সোনার পাতা দেবে, যেগুলো বেচে তুমি খুব ধনী হয়ে যেতে পারো। উসমান খুশিতে বলল, সত্যি, এ তো কমাল। হরিণ বলল, কিন্তু একটা কথা মনে রেখো, এই গাছ খুব তাড়াতাড়ি বড় হবে। রাতের সময় সে নিজে কিছু পাতা ঝরিয়ে দেয়, তুমি শুধু সেই পাতাগুলোই তুলতে পারো। দিনে কখনো এর পাতা ছিঁড়ো না, না হলে তুমি খুব বড় মুশকিলে পড়ে যাবে। উসমান বলল, আমি তোমার কথা সব সময় মনে রাখব বন্ধু, কিন্তু এটা তোমাকে কোথা থেকে পেলে? হরিণ বলল, আজ যখন আমি জঙ্গলে ঘুরছিলাম তখন আমি 2 সুন্দর পরী দেখলাম। আমি এক গাছের পিছনে লুকিয়ে গেলাম এবং তাদের কথা শুনতে লাগলাম। পরীরা বলছিল, কতদিন পর আমরা পৃথিবীতে ঘুরতে এসেছি, এই জায়গা কত সুন্দর, কেননা আমরা আমাদের পরিলোকের এক সোনাপরি গাছ এখানে লাগিয়ে দেই। যখনই আমরা এখানে আসব তখন এই গাছের নিচে বিশ্রাম করব।
এ তো খুব ভালো চিন্তা। এই ঘন জঙ্গলে এটাকে কেউ ক্ষতি করবে না। তারপর সেই পরীরা সেখানে কিছু গাছ লাগালো এবং উড়ে চলে গেল। আমি সেগুলোর মধ্যে থেকে একটা গাছ তোমার জন্য নিয়ে এলাম। উসমান বলল, তুমি সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার এই উপকার আমি কখনো ভুলব না। শুধু মনে রেখো, এই গাছের কথা কাউকে বলো না। উসমান গাছ নিয়ে বাড়ি তো এলো, কিন্তু তাকে এক নতুন চিন্তা ঘিরে ধরল। এই চমৎকারী গাছটাকে আমি লাগাবো কোথায়? যদি বাড়ির বাইরে লাগাই তাহলে গ্রামের লোকেরা রাতেই উপড়ে নিয়ে যাবে। আমার তো কোনো নিরাপদ জায়গাও নেই। কোথাও এই গাছ শুকিয়ে না যায়? ভাবতে ভাবতে উসমানের কাছে কোনো উপায় মনে পড়ল। হ্যাঁ, এটা ঠিক থাকবে। সোনার উপর নিরাপত্তা তো শুধু রাজমহলে হয়, কেননা এই গাছটাকে রাজার বাগানে লাগিয়ে দিই। এতে গাছের নিরাপত্তাও হবে এবং যখন আমি রাজাকে সোনার পাতা দেব তাহলে সে খুব খুশি হবে। আমাকে পুরস্কারও মিলবে। আমার গরিবী চিরকালের জন্যে দূর হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক থাকবে। পরের দিন সে চুপচাপ রাজমহলের বাগানে গর্ত খোঁড়া শুরু করল। তখন মন্ত্রী তাকে দেখে ফেলল এবং বলল, আরে মূর্খ, তুই এখানে কি করছিস? গিয়ে কাপড় ধুয়ে নে, বাগানে গর্ত কেন খুঁড়ছিস? উসমান খুব সরল ছিল। সে মন্ত্রীকে সব কথা সত্যি সত্যি বলে দিল। মন্ত্রীজি, এটা এক চমৎকারী গাছ, এতে সোনার পাতা জন্মায়। মন্ত্রীর মনে লোভ ভরে গেল। সোনার পাতা কোথায়? কোথাও তো আমাকে বোকা বানাচ্ছিস না? যদি এটা মিথ্যে বেরোয় তাহলে তোর জিভ ছিঁড়ে নেব। না মন্ত্রীজি, এটা সত্যি, আপনি নিজে দেখুন না। এখন শুধু আমাদের এটাকে নিরাপদ জায়গায় লাগাতে হবে। মন্ত্রী মনে মনে ভাবল, যদি এটা সত্যি হয় তাহলে সব সোনা আমার হবে। এই ধোপাকে আমি একটা পাতাও নিতে দেব না। এবং তারপর মন্ত্রী বলল, ভালো তো এই কথা, তুমি এটাকে এখানে লাগাতে পারো, কিন্তু এতে যা পাওয়া যাবে তার অর্ধেক অংশ আমার হবে, বুঝলে? জি মন্ত্রীজি, আমার মেনে নেওয়া। আপনি শুধু এর নিরাপত্তার যত্ন নেবেন। তুমি তার চিন্তা করো না, এসব আমার দায়িত্ব। উসমান মন্ত্রীকে হরিণের বলা সব কথাও বলে দিল, যে পাতাগুলো রাতেই তুলতে হয়, দিনে ছিঁড়তে নেই। মন্ত্রী এই কথায় বেশি মনোযোগ দিল না। কয়েকদিনের মধ্যে সেই গাছ এক সুন্দর গাছ হয়ে গেল এবং এর সোনার পাতাগুলো চাঁদের আলোয় চকচক করতে লাগল। মন্ত্রী বলল, বাহ উসমান, এ তো খুব সুন্দর। এটাকে দেখে মন খুশি হয়ে গেল। যেই রাত হলো এবং কিছু পাতা গাছ থেকে ঝরল, উসমান সেগুলো তুলতে লাগল এবং বলল, মন্ত্রীজি দেখুন না, কত ভালো পাতা এসেছে। চলুন এখন এই পাতাগুলো তুলে নিই। যেই উসমান পাতাগুলো তুলল, মন্ত্রী জোরে চিৎকার করে উঠল, সৈনিকরা ধরো এই চোরকে। এই রাতে রাজার বাগান থেকে সোনাপরি গাছের পাতা চুরি করছে। উসমান অবাক হয়ে জিজ্ঞাসা করল, মন্ত্রীজি, এ আপনি কি বলছেন? আমি চুরি করিনি, এ তো আমাদের সওদা ছিল। মন্ত্রী গর্ব করে বলল, আরে কেমন সওদা? এক চোরের সাথে কোনো সওদা হয় না। চুপ করো। আজ থেকে আগেও এই বাগান থেকে যে গাছ চুরি হয়েছে সেগুলো সব এই চোরই করেছে। না না, এ মন্ত্রী মিথ্যে বলছে। এই গাছটা আমি নিজে লাগিয়েছিলাম, সেই নিজে আমাকে এখানে লাগানোর অনুমতি দিয়েছিল। জিজ্ঞাসা করুন এদের। মন্ত্রী বলল, সৈনিকরা এটাকে মহারাজের সামনে নিয়ে চলো, এর সব সরলতা সেখানে বের হয়ে যাবে। মন্ত্রী উসমানকে রাজার সামনে হাজির করল এবং মিথ্যে গল্প শুনিয়ে তাকে চোর প্রমাণ করে দিল। সৈনিকরা উসমানকে অনেক মারল এবং মহল থেকে বাইরে ফেলে দিল। উসমান কাঁদতে কাঁদতে বাড়ি এলো এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, এ আমার সাথে কি হলো? আমি তো সব সময় সততা দিয়ে চলেছি, তবু আমাকে ধোঁকা দিয়েই মিলল। জানি না, আমার কপালটাই ফুটে গেছে। সে সোজা হরিণের বাচ্চার কাছে গেল এবং কাঁদতে কাঁদতে সব কথা বলল। হরিণ বলল, এ তো খুব খারাপ হয়েছে উসমান, কিন্তু এসব তোমার এক ভুলের কারণে হয়েছে। আমি তোমাকে কারো উপর ভরসা করতে নিষেধ করেছিলাম না? উসমান বলল, হ্যাঁ বন্ধু, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি সেই লোভী মন্ত্রীর ওপর বিশ্বাস করে নিয়েছিলাম। যদি আমি তোমার কথা মেনে নিতাম তাহলে আজ আমার সাথে এমন হতো না। কোনো কথা নেই উসমান, লোভ এবং মিথ্যে অনেক দিন টেকে না। এক না একদিন সত্য সামনে অবশ্যই আসবে। কিন্তু কিভাবে হবে এবং এখন আমার কি হবে? তুমি চিন্তা করো না উসমান, আল্লাহ সব সময় সত্যবাদীদের সাহায্য করেন, শুধু তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। অন্যদিকে মন্ত্রী সেই সোনার পাতাগুলো জড়ো করল এবং পরের দিন রাজার দরবারে হাজির হয়ে বলল, বাদশাহ সালামাত, আপনার সেবক আপনার জন্য এক অনন্য উপহার নিয়ে এসেছে। বাদশাহ বলল, মন্ত্রীজি, আমরা অনেক দিন ধরে দেখছি যে আমাদের বাগানে এক গাছ থেকে সোনালি আলো আসছে, তার কি রহস্য? মন্ত্রী বলল, মহারাজ, এটা কোনো সাধারণ গাছ নয়,
এটা তো সোনপরীর গাছ, যেটা আমি বড় তপস্যা করে পরীদের থেকে পেয়েছি এবং এখানে লাগিয়েছি। এটা সেই সোনার পাতাগুলোর গুলদস্তা। রাজা গুলদস্তা হাতে নিল তো দেখতে দেখতে রইল। বাহ, কত সুন্দর সোনার পাতা! আমরা আজ পর্যন্ত এমন চমৎকার দেখিনি। মন্ত্রী বলল, মহারাজ, এই বৃক্ষ সবসময় সোনার পাতা দেয়। এর চমক থেকে মনে শান্তি মেলে। বাদশা বলল, মন্ত্রীজি, আমরা তো জানতামও না যে আমাদের রাজ্যে আপনার মতো বুদ্ধিমান এবং সত্যবাদী ব্যক্তি আছে। আপনি সত্যি এক বড় পুরস্কারের হকদার। এই নিন 100 সোনার অশরফি। এখন মন্ত্রী প্রতিদিন রাতে ঝরা পাতাগুলোর গুলদাস্তা বানিয়ে রাজাকে দিত এবং প্রতিদিন 100 সোনার অশরফি পুরস্কারে পেত। কয়েকদিনের মধ্যে সে খুব ধনী হয়ে গেল, কিন্তু তার লোভ বাড়তেই লাগল। পরের দিন সে বাগানে গেল এবং গাছ থেকে অনেক পাতা ছিঁড়ে নিল। যেই সে সেই পাতাগুলোর গুলদস্তা বানিয়ে রাজাকে হাজির করল, সেই পাতাগুলো কালো সাপে পরিণত হয়ে গেল। বাদশা অবাক হয়ে বলল, আরে, এ সাপ এখানে কিভাবে এলো? ধোকাবাজ দুষ্টু, তুমি আমাদের গুলদস্তার জায়গায় সাপ দিচ্ছ? সৈনিকরা, নিয়ে যাও এই দুষ্টুকে এবং কাল কোঠরিতে বন্দি করো। মন্ত্রী বলল, না বাদশা সালামত, আমাকে মাফ করুন, আমার থেকে ভুল হয়ে গেছে। লোভ আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল বাদশা সালামত। বাদশা বলল, চুপ করো, নিয়ে যাও এটাকে আমার চোখের সামনে থেকে। মন্ত্রীকে জেলে বন্দি করে দেওয়া হলো। সে তার ভুলের জন্য খুব অনুতপ্ত হল। হায়, আমি এ কি করলাম? লোভে পড়ে আমি নিজেকেই ধোঁকা দিলাম। উসমান আমাকে মানাও করেছিল, কিন্তু আমি তার একটা শুনিনি। ইধর উসমান এখন এক শেঠের কাছে কাপড় ধোয়ার কাজ করতে লাগল। এক রাত সেই দুই পরী তাদের সোনপরী গাছ খুঁজতে রাজমহলের উপর দিয়ে যাচ্ছিল। আরে, আমাদের সোনপরী গাছ এখানে রাজমহলে কি করছে? মনে হয় সেদিন কোনো মানুষ আমাদের কথা শুনে নিয়েছিল এবং আমাদের গাছ চুরি করে এখানে লাগিয়ে দিয়েছে। কে সেই মূর্খ? আমাদের তার খোঁজ নিতে হবে। যে এই গাছের রহস্য জানে, সে রাতে এর পাতা তুলতে অবশ্যই আসবে। আমরা তাকে ধরব। সেদিন থেকে সেই দুই পরী প্রতিদিন রাতে সেই গাছের কাছে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। এক রাত শাহজাদি ঘুরতে ঘুরতে বাগানে এলো এবং সেই চকচকে গাছটাকে দেখে অবাক হয়ে গেল। বাহ, সোনার গাছ! এটা আমার বাবার বাগানে কিভাবে এলো? এ তো খুব সুন্দর, এর পাতাগুলো জোনাকির মতো চকচক করছে। সে গাছটাকে ছুঁয়ে দেখছিল যে পরীরা তাকে দেখে ফেলল। দেখো বোন, এই তো সেই চোরনি, এ আমাদের গাছ চুরি করেছে। আমরা এটাকে জীবিত ছাড়ব না। এ আমাদের পবিত্র জিনিসকে অপবিত্র করেছে। এটাকে তো শাস্তি পেতেই হবে। পরীরা রাগে তাদের জাদুকরি ছড়ি ঘুরিয়ে দিল এবং শাহজাদি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের সকালে পুরো মহলে হাহাকার পড়ে গেল। রাজা তার মেয়ের লাশ দেখে তাড়াহুড়ো করে কাঁদতে লাগল। আমার মেয়েকে কি হয়ে গেল? এ কি হয়ে গেল আমার মেয়েকে? এ কে করলো এমন? এসব সেই লোভী মন্ত্রীর কারণে হয়েছে। সেইকেই ডাকবো, সেই বলবে যে আমার মেয়েকে কি হয়েছে। মন্ত্রীকে কাল কোঠরি থেকে আনা হলো। বাদশার আগে বলল, দুষ্টা ধোকাবাজ, তোর কারণে আমার মেয়ের জীবন চলে গেছে। সত্যি বল, এই গাছের সত্য কি? না হলে আমি তোর টুকরো টুকরো করে দেব। এখন মন্ত্রীকে তার জীবন বাঁচানোর জন্য সত্যি সত্যি বলতেই হলো। বাদশা সালামত, আমাকে মাফ করে দিন। লোভে পড়ে আমি আপনার সাথে মিথ্যে বলেছিলাম। এই গাছ আমি নয়, বরং সেই উসমান ধোপা নিয়ে এসেছিল। আমি তাকে ধোকা দিয়ে সব পুরস্কার নিজে নিয়ে নিয়েছিলাম। বাদশা বলল, কেন? তুমি এত বড় ধোকাবাজ! তুমি না শুধু আমাদের ধোকা দিয়েছ, বরং সেই সরল সাদে উসমানের সাথেও অন্যায় করেছ। এই দুষ্ট মন্ত্রীকে কাল সকালে ফাঁসি দেওয়া হোক এবং উসমান ধোপাকে তুরন্ত আমাদের সামনে হাজির করা হোক। সৈনিক উসমানকে নিতে তার বাড়িতে পৌঁছাল। জঙ্গলে হরিণ যখন সৈনিকদের উসমানকে নিয়ে যেতে দেখল, তখন সেও তাদের পিছু পিছু মহলের দিকে চলল। সৈনিকরা বলল, উসমান, তোমার সেই জাদুকরি গাছের কারণে আমাদের রাজকুমারীর জীবন চলে গেছে। তার মৃত্যুর জন্য তুমি দায়ী। উসমান অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি, শাহজাদি নেই? কিন্তু এটা কিভাবে হতে পারে? সেই গাছের পাতা থেকে কারোর মৃত্যু কিভাবে হতে পারে? তখন হরিণ দরবারে এসে গেল এবং মানুষের স্বরে বলল, বাদশাহ সালামত, উসমানকে শাস্তি দেবেন না, এতে তার কোনো ভুল নেই। রাজা এবং সব দরবারীরা একসাথে হরিণকে দেখে অবাক হয়ে গেল। তুমি কে এবং এই অপরাধীর সাথে কেন দাঁড়াচ্ছ? বাদশাহ বলল, এক কথা বলা হরিণ, এ কি বকবক? হরিণ বলল, বাদশাহ সালামত, আমি উসমানের বন্ধু। আমার এই গাছের পুরো গল্প জানা আছে। উসমান নির্দোষ। রাজাকে গাছের এবং পরীদের সব গল্প সত্যি সত্যি বলে দিল।
মহারাজ, আমার পুরো ভরসা আছে যে এসব সেই পরীরাই করেছে এবং শুধু তারাই শাহজাদিকে আবার জীবিত করতে পারে। তাহলে কি আমার মেয়ে আবার জীবিত হতে পারে? তুমি সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে এবং উসমানকে একটু সময় চাই। আমাদের সেই পরীদের সাথে কথা বলতে হবে। বাদশাহ সালামত বিশ্বাস রাখুন, সত্যের পথে চলা লোকদের সাহায্য আল্লাহও করেন। বাদশাহ বলল, ঠিক আছে, তোমাদের কাছে 2 দিনের সময়। যদি আমার মেয়ে জীবিত না হয় তাহলে আমি তোমাদের দুজনের টুকরো টুকরো করব। রাজা উসমান এবং হরিণকে ছেড়ে দিল। উসমান বলল, আমার প্রিয় হরিণ, তুমি আজ আবার আমার জীবন বাঁচালে। এখন আমরা কি করব? এখন আমাদের শাহজাদিকে বাঁচানোর উপায় ভাবতে হবে। আমার কাছে এক পরিকল্পনা আছে। তোমাকে সেই মতো করতে হবে যেমন আমি বলবো। সেই রাতে হরিণের বলা মতো উসমান বাগানের গাছের পিছনে লুকিয়ে গেল। যখন পরীরা এলো এবং তাদের জাদুকরি ছড়িগুলো রেখে নাচতে গাইতে লাগলো, তখন উসমান চুপচাপ তাদের ছড়ি তুলে নিল। যখন পরীদের জানা গেল যে তাদের ছড়ি হারিয়ে গেছে, তখন সবাই বলল, আরে, আমাদের জাদুকরি ছড়িগুলো কোথায় গেল? দেখো দেখো, সেই লোকটার কাছে আছে। আমাদের শক্তিগুলো এই ছড়ি ছাড়া অসম্পূর্ণ। তখন উসমান বলল, পরীরা, আমি তোমাদের ছড়ি তখনই ফিরিয়ে দেব যখন তোমরা শাহজাদিকে জীবিত করে দেবে। পরীরা বলল, আমরা সেই চোরনিকে জীবিত করতে পারি না, সে আমাদের গাছ চুরি করেছে। পরীরা যখন উসমানের থেকে পুরো গল্প শুনল, তখন তাদের নিজের ভুলের অনুভূতি হল। পরীরা বলল, হে নেকদিল মানুষ, আমাদের মাফ করে দাও। আমরা জানতাম না যে তুমি কারো সাহায্যের জন্য এসব করেছ। তোমার সততা দেখে আমাদের মন গলে গেল। আমরা শাহজাদিকে জীবিত করে দেব, কিন্তু আমাদের এক শর্ত আছে। তোমাকে এই সোনাপুরি গাছ আমাদের ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে। উসমান বলল, না না, কিন্তু আপনারা এই গাছ নিয়ে যাবেন, তাহলে আমার কি হবে? আমি তো আবার গরিব হয়ে যাব না। পুরীরা বলল, তুমি চিন্তা করো না, তোমার সততার ফল তোমাকে অবশ্যই মিলবে। উসমান ভাবল, যদি আমার গরিব থেকে যাওয়ায় একটা জীবন বাঁচে তাহলে আমার মেনে নেওয়া। উসমান তাদের কথা মেনে নিল এবং ছুরিগুলো ফিরিয়ে দিল। পরীরা তাদের ছুরি ঘুরিয়ে দিল এবং শাহজাদি জীবিত হয়ে উঠল। উঠেই সে বলল, আরে, আমি এখানে কিভাবে, এবং আপনারা দুজন কে? পরীরা বলল, তোমাকে উসমানের কারণে নতুন জীবন মিলেছে। পরীরা বলল, মাফ করো উসমান, আমরা মানুষদের জন্য এখন কিছু করতে পারি না। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, এখন আমরা যাচ্ছি। এত বলে পরীরা সেই সোনাপুরি গাছের সাথে অদৃশ্য হয়ে গেল। উসমান ক্লান্ত হয়ে অনুভব করছিল, কিন্তু তাকে শাহজাদির বাঁচার খুশি ছিল। রাজা তার মেয়েকে জীবিত দেখে খুশিতে কাঁদতে লাগল। আমার মেয়ে, আমার মেয়ে, তুমি জীবিত! শাহজাদি বলল, বাবাজি, এসব উসমানের কারণে হয়েছে। এরাই পরীদের সাথে কথা বলে আমাকে বাঁচিয়েছে। রাজা উসমানকে জড়িয়ে ধরল। উসমান, তোমার সততা এবং সত্যতা আমাদের হৃদয় জয় করে নিয়েছে। তুমি আমাদের মেয়ের জীবন বাঁচিয়েছ। আমরা তোমার বিয়ে আমাদের মেয়ের সাথে করাতে চাই এবং তোমাকে আমাদের অর্ধেক সলতানাত সঁপে দিচ্ছি। উসমান ভয় ভয় বলল, কিন্তু মহারাজ, আমি তো এক গরিব ধোপা, আমি শাহজাদির যোগ্য নই। বাদশাহ বলল, কিন্তু এই যোগ্যতা টাকা থেকে নয়, আমল এবং সত্যতা থেকে আসে, এবং তুমি এই পরীক্ষায় পাস হয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে বড়ত্ব ধন দৌলত থেকে নয়, বরং নেক দিল এবং ভালো কাজ থেকে হয়। শাহজাদি বলল, বাবাজি সঠিক বলছেন। উসমান, তুমি চাকর নও, জীবন সঙ্গী। আপনার সততা আমার হৃদয়ও জয় করে নিয়েছে। আজ থেকে তোমার নাম উসমান নয়, বরং সুলতান উসমান থাকবে। উসমানের বিয়ে শাহজাদির সাথে হয়ে গেল এবং সে সেই রাজমহলে খুশি খুশি থাকতে লাগল, যেখানে সে একসময় কাপড় ধুত। তার সততা এবং নেকি শেষ পর্যন্ত তাকে তার গরিবি থেকে বের করে সম্মানের জীবন দিল। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে আমাদের জানান যে গল্পটি কেমন লাগলো, এবং এমন গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।